এই যে এলাকায় নতুন নাকি? এর আগে তো কখনো এলাকায় দেখেছি বলে মনে হয় না। তবে যাই বলি, আপনার চোখ দুটা কিন্তু জোস। এমন মায়াবী চোখ এর আগে আমি কোথাও দেখিনি। আপনারা হয়তো ভাবছেন আমি কথাগুলো কাকে বলছি আর কেনই বা এইসব কথা বলছি। চলুন তাহলে একটু ফ্ল্যাশব্যাকে ফেরা যাক। পুরো বাড়িটার পাশে বসে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে সকলে মিলে বসে একসাথে আড্ডা দিতে। এখানে তেমন কেউ আসে না। এই পোড়া বাড়িটার অনেক বদনামও আছে, যা এটার থেকে মানুষকে দূরে রাখে। তবে আমরা সেগুলোতে ভয় পাই না। আমরা বিশ্বাস করি ভূত প্রেত বলতে কিছুই নেই, সবই মানুষের ভুল ধারণা। এখানে আমরা আড্ডা দিতে প্রায়ই আসি। বেশ কিছু সময় যাওয়ার পর দেখি একটা বোরকা পরা মেয়ে পোড়া বাড়িটার দিকে যাচ্ছে। তারপর কি হলো তা তো আপনারা দেখতেই পারলেন। মেয়েটা কিছু বলছে না, শুধু আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। আমি আবার বললাম, এই যে ম্যাডাম, ওদিকে কোথায় যাচ্ছেন? সেটা আপনাকে বলার প্রয়োজন তো দেখি না। আর তাছাড়া আপনারা এখানে কি করেন? সন্ধ্যা হয়ে আসলো, বাসায় যান। ওইদিকে না যাওয়াটাই ভালো, আপনার বিপদ হতে পারে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। বলেই মেয়েটা সামনের দিকে এগিয়ে গেল। আমি সেখান থেকে বন্ধুদের কাছে চলে আসলাম। মেয়েটা বাড়ির ভিতরে গিয়ে কিছু সময় থাকার পর বাহিরে এসে আমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। আমরাও সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ছোট বোন সাদিয়া এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমার চকলেট কই? চকলেট দাও। আজকে চকলেট আনার কথা তো মনে ছিল না। কথাটা শুনেই সাদিয়া আমার দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া তুমি পচা, আমার চকলেট নিয়ে আসো না তুমি। একটা মুচকি হাসি দিয়ে পকেট থেকে চকলেটের বক্সটা ওর সামনে ধরলাম। সাদিয়া আমার হাত থেকে চকলেট নিয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি আমার রুমের দিকে যাচ্ছি, এমন সময় আম্মু আমাকে ডাক দিল। আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম আম্মু। এখন বাসায় আসার সময় হলো তোর? আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও তাড়াতাড়ি। আমি পারবো না দিতে, তুই নিজে বেড়ে নিয়ে খেতে বস। প্লিজ আম্মু, এমন করো কেন? তুমি না আমার ভালো আম্মু, খেতে দাও না। হয়েছে, আর ঢং করতে হবে না। টেবিলে খাবার দিচ্ছি, খেয়ে আয়। বলেই আম্মু ডাইনিং রুমে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে গিয়ে বসতেই আম্মু খাবার বেড়ে দিল। খাওয়া দাওয়া করে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন বিকালে পোড়া বাড়িটার পাশে বসে সকলে মিলে আড্ডা দিচ্ছি। এমন সময় দেখলাম কালকে সেই বোরকা পরা মেয়েটা যাচ্ছে। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, এই যে মিস, কি হয়েছে? আপনার নামটা কি? সেটা জেনে আপনার লাভ কি? গার্লফ্রেন্ডের নাম জেনে রাখা ভালো। মানে আমি আপনার গার্লফ্রেন্ড হলাম কখন? হতে কতক্ষণ? ইডিয়েট। বলেই মেয়েটা হন হন করে চলে গেল। আর আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার প্রতি কেমন যেন আমার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতে শুরু করে দিয়েছে। কেন যে মেয়েটাকে আমার এত ভালো লাগে নিজেও বুঝতে পারি না। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। বিকালে বন্ধুদের সাথে বসে আছি। তবে আজ অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মেয়েটাকে দেখছি না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, তবুও মেয়েটার কোনো দেখাই পাচ্ছি না। কিছুক্ষণ পর 3-4টা পুলিশের গাড়ি এসে পোড়া বাড়িটাকে ঘিরে ধরল। ভেতর থেকে গোলাগুলির আওয়াজ কানে আসছে। আমরা রীতিমতো ভয় পেয়ে গেলাম। প্রায় 10-15 মিনিট গোলাগুলি হওয়ার পর ভেতর থেকে 5 জন আহত আর 3 জন নিহত ডাকাতদেরকে নিয়ে কিছু পুলিশ বেরিয়ে আসলো। সেই বোরকা পরা মেয়েটা হাত দিয়ে ইশারা করে সবাইকে গাড়িতে তুলতে বলল। মেয়েটা মুখ থেকে বোরকাটা সরাতেই আমি মেয়েটার উপর ক্রাশ খেয়ে গেলাম। মায়াবী চেহারা, ঠোঁটের নিচে হালকা একটা তিল, সব মিলিয়ে মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমার এক বন্ধু বলল, দোস্ত দেখ সেই বুরকাওয়ালি মেয়েটা। তাই তো দেখছি। মেয়েটার নাম তানিয়া, আমাদের থানায় নতুন এসেছে। কথাটা শুনেই আমার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে মেয়েটা পুলিশ? আল্লাহ জানে আমার কপালে কি আছে।
যদি ইফটিজিং এর দায়ে জেলে পুরে দেয় তবে তো আমি শেষ। মেয়েটা কিন্তু জোস। তবে ওর দিকে চোখ দিস না, সোজা জেলে পুরে দিবি। ওর মনের জেলখানায় বন্দি হতেই তো চাই। সন্ধ্যা হয়ে গেছে, চল বাসায় যাই। চল। আমরা সকলে যে যার বাসায় চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে আসছি আর বারবার শুধু সেই মেয়েটার মুখটাই চোখের সামনে ভাসছে। মেয়েটার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে আম্মুর ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। শাকিল, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড় তাড়াতাড়ি। আম্মু একটু ঘুমাতে দাও তো, এখন বিরক্ত করো না, যাও। ঘুমা, আরো বেশি করে ঘুমা। সকাল 10টা বেজে গেছে, তাও তোর ঘুম ছাড়ে না। কি বলো আম্মু, 10টা বাজে? মানে তুমি আমাকে আগে ডেকে দিবে না? তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে হালকা একটু নাস্তা করে রওনা হলাম ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে আমার ভার্সিটি মাত্র 10 মিনিটের রাস্তা, তাই হেঁটেই রওনা হয়েছি। বাসা থেকে কিছু পথ আসতেই আমার চোখ আটকে গেল। দেখি কালকে সেই পুলিশ মেয়েটা মানে তানিয়া পুলিশের গাড়ির উপর বসে আছে, আর তার চারপাশে কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তানিয়া ডাক দিল। আমি কি করব বুঝতে পারছি না। ওর সামনে যাব নাকি দৌড়ে পালাবো? না, পালানো যাবে না, একবার ধরতে পারলে হাড্ডি মাংস এক করে ফেলবে। আমি ভয়ে ভয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি সামনে গিয়ে দাঁড়াতেই মেয়েটা বলল, ওই ছেলে, তোর নাম কি? জি মানে ম্যাডাম, শাকিল। এতদিন তো খুব বক বক করছিলি, আজকে হাওয়া সব বের হয়ে গেল নাকি? না মানে ম্যাডাম। ওই, কি মানামানি করছিস? মেয়েদের একা পেলে ইফটিজেন করিস না? চল থানায়, আজকে তোর সব ইফটিজেনগিরি শেষ করে দেব। সরি ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমনটা হবে না। মনে থাকে যেন। চল যা। আমি সেখান থেকে আবার ভার্সিটির পথে পা বাড়ালাম। আমি তো জানতাম পুলিশ মেয়েরা দেখতে সাধারণত মধ্যবয়স্ক টাইপের হয়, তবে এত অল্প বয়সেও যে পুলিশে চাকরি পাওয়া যায় তা এই মেয়েটাকে না দেখলে বুঝতামই না। পরের দিন সকালে জগিং করতে বের হয়েছি। দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসলাম। একটু দূরে চোখ পড়তে দেখি তানিয়াও জগিং করছে। আমি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর মেয়েটা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলাম। আপনারা কি ভাবছেন আমি মাটিতে পড়ে গিয়েছি? আরে না ভাই, পড়ে তো গিয়েছে সেই পুলিশ মেয়েটা। আমি মেয়েটার এমন অবস্থা দেখে হি 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 করে হাসতে শুরু করলাম। কিছু সময় পর মেয়েটার সামনে গিয়ে আমার হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, নিন, হাতটা ধরে উঠে পড়ে। থাক, লাগবে না, আমি একাই উঠতে পারবো। মেয়েটা একা উঠতে চেষ্টা করলো, কিন্তু কোনো মতে উঠতে পারছিল না। হয়তো অনেক ব্যথা পেয়েছে, তাই এমনটা হচ্ছে। আমি সেখান থেকে চলে যাব এমন সময় মেয়েটা আমার হাতটা ধরে উঠে পড়লো, কিন্তু কোনো মতে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হয়তো পায়ে অনেক ব্যথা পেয়েছে। মেয়েটা বলল, আমাকে একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবেন? আচ্ছা দাঁড়ান, আমি একটা রিক্সা নিয়ে আসছি। রিক্সার জন্য গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কোনো রিক্সাই পেলাম না। অবশেষে কোনো উপায় না পেয়ে মেয়েটাকে কোলে তুলে নিলাম। মেয়েটা কিছু বলছে না, শুধু আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকালের রাস্তা, তাই তেমন কোনো লোকজনও নেই। হালকা সূর্যের কিরণ এসে মেয়েটার মুখের উপর পড়ছে। সূর্যের কিরণগুলো মেয়েটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিচ্ছে। দেখতে দেখতে মেয়েটার বাসার সামনে চলে আসলাম। আমি বললাম, এখন কি যেতে পারবেন আপনি? পারবো। আমি মেয়েটাকে ছেড়ে দিলাম। মেয়েটা একটু সামনে যেতেই নিজের ভর রাখতে না পেরে মাটিতে পড়ে যাচ্ছিল। আমি মেয়েটার কোমরে হাত দিয়ে মেয়েটাকে আটকে ধরলাম। মেয়েটার কোমরে হাত দিতেই ওর সমস্ত শরীর কেঁপে উঠল। কেন জানি বারবার মেয়েটার মায়ায় জড়িয়ে যাচ্ছি। মেয়েটাকে যত দেখছি তত যেন ওর প্রতি আমার আরো মায়া বেড়ে যাচ্ছে। তারপর মেয়েটাকে ধরে রুমে নিয়ে গেলাম। মেয়েটা কিছু বলছে না, শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমের ভিতরে এসে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে আসবো এমন সময় কিছু একটা সাথে পা লেগে সোজা বিছানায় পড়ে গেলাম। আমার সাথে ধাক্কা লেগে মেয়েটাও এসে পড়লো আমার উপর। মেয়েটা আমার উপর পড়তেই ওর ঠোঁট দুটো এসে পড়লো আমার ঠোঁটের উপর। আমি ওর ঠোঁটের জন্য কিছু বলতে পারছি না, শুধু ওর মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমার উপর থেকে উঠে দাঁড়ালো। আমি বললাম,
রুমের ভিতরে এসে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে আসবো, এমন সময় কিছু একটা সাথে পা লেগে সোজা বিছানায় পড়ে গেলাম। আমার সাথে ধাক্কা লেগে মেয়েটাও এসে পড়লো আমার উপর। মেয়েটা আমার উপর পড়তেই ওর ঠোঁট দুটো এসে পড়লো আমার ঠোঁটের উপর। আমি ওর ঠোঁটের জন্য কিছু বলতে পারছি না, শুধু ওর মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমার উপর থেকে উঠে দাঁড়ালো। আমি বললাম, সরি, আসলে আমি বুঝতে পারিনি। না ঠিক আছে। বলুন কি খাবেন, চা না কফি? না এখন আপনার এইসব কিছু করা লাগবে না, অন্য একদিন হবে এইসব। আপনি বরং বিশ্রাম নিন। আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। বিকালে পাড়ার টঙের দোকানের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। সেখানে যেতে অনেক পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওর নাম শাওন। শাওন আমার অনেক পুরনো ফ্রেন্ড। স্কুল লাইফে শাওন ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ওর একটা ছোট বোন ছিল, মেয়েটার নাম ছিল তিশা। আমি ওরে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করতাম, কিন্তু ভয়ে কখনোই বলতে পারিনি। কারণ তিশাকে কিছু বললে ও যদি শাওনকে বলে দেয়, তবে তো আমাদের এতদিনের বন্ধুত্ব সব শেষ হয়ে যাবে। ওর বাবা পুলিশে চাকরি করত। বাবা যশোরে ট্রান্সফার হওয়ার ফলে ওরা সপরিবারে যশোর চলে যায়। সেই দিনই ছিল আমাদের শেষ কথা। আমাদের কারো কাছে তখন ফোন না থাকায় যোগাযোগটাও রাখতে পারিনি। শাওন আমাকে দেখেই জড়িয়ে ধরলো। কিছু সময় পর আমি বললাম, কিরে কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস বল? ভালো। এতদিন পর মনে পড়লো আমাদের। আরে মনে তো তোদের সবসময় পড়ে, কিন্তু সময়ের ব্যবধানে আসতে পারি না। অনেকের সময় ওর সাথে আড্ডা দেওয়ার পর বাসার দিকে আসছি, তখন দেখি একটা অন্ধ লোক রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি লোকটার দিকে আসছে। আমি লোকটাকে টান দিতেই গাড়িটা লোকটাকে পাশ কাটিয়ে চলে গেল। আমার আর একটু দেরি হলেই হয়তো এখানে একটা লাশ পড়ে যেত। আমি লোকটার হাত ধরে রাস্তা পার করে দিলাম। লোকটা বলল, তোমার নাম কি বাবা? জি শাকিল। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। না, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি তুমি যেন এভাবেই আমাদের মতো অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে পারো। বলেই লোকটা চলে গেল। আমি বাসায় যাওয়ার জন্য পা বাড়াবো, এমন সময় দেখি তানিয়া ওর বাসার বারান্দা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে রুমে চলে গেল। পরের দিন বন্ধুরা সবাই একসাথে পাড়ার একটা দোকানে ক্যারাম খেলছিলাম। খেলার ফাঁকে দেখলাম একটা পুলিশের গাড়ি এসে আমাদের থেকে একটু দূরে দাঁড়ালো। গাড়িটা দাঁড়াতেই গাড়ি থেকে একজন নেমে সোজা আমাদের কাছে এসে বলল, আপনার নাম কি শাকিল? জি। কেন? আপনাকে ম্যাডাম ডাকছে। কেন? আমি আবার কি করলাম? সেটা গেলেই বুঝতে পারবেন। আচ্ছা চলুন। আমি গাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম তানিয়া গাড়িতে বসে আছে। আমাকে দেখে তানিয়া বলল, গাড়িতে ওঠো। কেন? কোথায় যাব? এত কথা বলো কেন? গাড়িতে উঠতে বলছে, ওঠো। না, আমি উঠবো না। তুমি গাড়িতে উঠবে নাকি ইফতিজিনের দায়ে হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাব? না, হাত করা পড়াতে হবে না, যাচ্ছি চলো। তারপর আর কি, ভদ্র ছেলের মতো গাড়িতে উঠে বসলাম। এই পুলিশদের আবার বিশ্বাস নেই, কোনো সময় কোন কেসে ফাঁসিয়ে দেয় কে জানে। গাড়িটা তার নিজ গতিতে চলতে শুরু করলো। আমি তানিয়াকে বললাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা সারাদিন ঘুরবো। ঘুরবো মানে? ঘুরবো মানে আমরা আজ সারাদিন নদীর পাড়ে একসাথে ঘুরে বেড়াবো। না ঘুরলে হয় না? না, বেশি কথা বললে কিন্তু থানায় নিয়ে যাব। না থাক, থানায় নিতে হবে না, গাড়ি তার নিজ গতিতে চলছে। তানিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে থেকে হাওয়া এসে তানিয়ার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। আমি কিছু বলছি না, শুধু তানিয়ার এই মায়াভরা মুখটার দিকে তাকিয়ে আছি। দেখতে দেখতে আমরা নদীর খুব কাছে চলে আসলাম। তানিয়া বলল, রফিক সাহেব, গাড়িটা এখানেই দাঁড় করান, আমরা এখান থেকে হেঁটে যেতে পারবো। আপনি গাড়িটা ঘুরিয়ে থানায় চলে যান, কোনো রকম সমস্যা হলে আমাকে ফোন করবেন। আচ্ছা ম্যাডাম। গাড়িটা থেমে গেল। আমরা গাড়ি থেকে নেমে দুজনে একসাথে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যমুনা নদীর পাড়ে চলে আসলাম। নদীর পার বেয়ে দুজন হেঁটে চলেছি আর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। নদীর ঢেউ শব্দ করে এসে পায়ের পাতা বেয়ে উঠছে, আবার সেটা নিজের গতিতে চলে যাচ্ছে। মাঝে মাঝে নদীতে মাছ লাফাতেও দেখছি। এসব দেখতে দেখতে আমার চোখ পড়লো একটা ছোট নৌকার উপর। তানিয়া আমাকে বলল, তুমি নৌকা চালাতে পারো? নৌকা চালানো ব্যাপার হলো নাকি? চলো না নৌকায় উঠি। এখন না উঠলে হয় না? না চলো। দেখ,
আমি তো নৌকা চালাতে পারি না। একটু ভাব নিতে গিয়ে এখন মনে হয় বাস খেয়ে গেলাম। তবে যাই বলি, এখন আর পিছু হাঁটা চলবে না। মেয়ে মানুষের সামনে তো আর নিজের মান ইজ্জত ডোবাতে পারি না। আমি নৌকায় উঠে হাতটা বাড়িয়ে দিলাম তানিয়াকে ওঠানোর জন্য। তানিয়া আমার হাতটা ধরে উঠে পড়লো। আমি বইটা হাতে নিয়ে পানিতে আঘাত করছি, কিন্তু নৌকা সামনে যাচ্ছে না, শুধু একই জায়গায় ঘুরছে। এভাবে কিছু সময় চলার পর আমি বললাম, চলো নেমে যাই। কেন? নৌকাটা ভালো না, বারবার শুধু একই জায়গায় ঘুরপাক খায়। হয়েছে, আর ঢং দিতে হবে না। নিজে চালাতে পারো না বললেই হতো। নৌকাটা পাড়ে রেখে আমরা আবার হাঁটতে শুরু করলাম। একটু দূরে আসতে কেউ একজন পিছন থেকে আমার হাতটা টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গায়ে একটা ময়লা জমানো কাপড়, তবে চেহারাটা বেশ মায়াবী। আমি পিছনে তাকাতেই মেয়েটা বলল, ভাইয়া কয়টা টাহা দিন, আমি 2 দিন ধরে কিছু খাইনি। ঘরে আমার ছোট একটা ভাই আছে, ওর জন্য খাবার নিয়ে যেতে হবে ভাইয়া। নাম কি তোমার? জি ভাইয়া, আমার নাম রিয়া। তোমার বাবা মা কেউ নেই? না ভাইয়া। মেয়েটার কথাগুলো শুনে নিমিষেই আমার দু চোখে পানি চলে আসলো। এমন মায়াবী একটা মেয়ে বাবা মাকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি তানিয়ার দিকে তাকালাম, দেখলাম তানিয়া মেয়েটার কথাগুলো শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটাকে বললাম, চলো আমার সাথে, কোথায় যাব? তোমাকে নতুন জামা কিনে দেব। না ভাইয়া, আমার নতুন জামা লাগবে না, কিছু টাকা দিলেই হবে। কিছু কিনে ছোট ভাইটার জন্য নিয়ে যেতাম। চিন্তা করো না, তোমারে খাবারও কিনে দিব। মেয়েটাকে সাথে নিয়ে একটা মার্কেটের ভিতরে ঢুকলাম। সেখান থেকে মেয়েটা ও তার ভাইয়ের জন্য জামা কাপড় কিনে দিয়ে একটা রেস্টুরেন্টের ভিতর আসলাম। তানিয়া কিছু বলছে না, শুধু আমার দিকে কেমন যেন নীরব হয়ে তাকিয়ে আছে। রেস্টুরেন্টে গিয়ে বসে ওয়েটারকে ডাক দিতেই ওয়েটার চলে আসলো। ওয়েটার আসলে তানিয়া সবকিছুর অর্ডার করলো। খাওয়ার এক পর্যায়ে পিচি মেয়েটা বলল, জানেন ভাইয়া, এইরকম করে আগে আমাকে কেউ খাওয়ায়নি। আমি দোয়া করি আপনাদের সুখের সংসার হোক। কথাটা শুনেই আমি বিষম খেলাম। দেখি তানিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি সেদিকে মন না দিয়ে খাবার খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু খাবার প্যাকেট করে দিতে বললাম। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাহিরে এসে খাবারের প্যাকেটটা পিচি মেয়েটার হাতে দিয়ে বললাম, এইটা তোমার ছোট ভাইরে দেবে। আপু, এই ভাইয়াটা অনেক ভালো মনের একজন মানুষ, কখনো এনারে কষ্ট দিয়েন না প্লিজ। আচ্ছা আপু, তুমি ভালো থেকো। মেয়েটাকে একটা রিকশায় উঠিয়ে দিলাম। আমরা কিন্তু চাইলেই পারি এসব এতিম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, ওদের মুখে একটু হাসি ফোটাতে। আসুন সবাই মিলে এইসব অসহায় এতিম মানুষদের পাশে দাঁড়াই। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। আমি বাসায় ফেরার জন্য একটা রিকশা ডাক দেব, তখন তানিয়া বলল, আমি রিক্সায় যাব না। তাহলে কিভাবে যাবে? চাঁদের আলোয় রাতের শহরে তোমার সাথে হাঁটবো। আল্লাহ, বলো কি, এতটুকু পথ হেঁটে যাব? যাবো, চলো। তানিয়া আমার বাম হাত জড়িয়ে আমাকে এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে। আমি কিছু বলছি না, শুধু ওর খুনসুটিগুলো দেখছি। আমরা রাতের শহরে হাঁটছি, চারিদিক ল্যাম্পপোস্টের আলোয় ঝলমল করছে। আবার ল্যাম্পপোস্টের আলো যেখানে মিলছে না, সেখানে চাঁদের আলো এসে উকি দিচ্ছে। কিছু পথ যেতেই তানিয়া ফুটপাতের উপর বসে পড়ল। আমি বললাম, এই যে মিস, বসে পড়লেন কেন? হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে, আমি আর হাঁটতে পারবো না। এখন তো আর রিক্সাও পাওয়া যাবে না। আমি এত কিছু বুঝি না, আমি যেতে পারবো না, ব্যাস। চারিপাশে তাকিয়ে দেখি সমস্ত রাস্তা ফাঁকা। এখন কোনো গাড়িও পাওয়া যাবে বলে মনে হয় না। আমি আর কি বা করতে পারি? মেয়েটাকে কোলে তুলে নিয়ে যেতেই হবে হয়তো। এমন সময় একটা রিক্সা চলে আসলো। আমি রিক্সাটাকে ডাক দিতে রিক্সা থেমে গেল। এই যে মামা, দুল্লা সড়ক যাবেন? যাব, তবে ভাড়াটা একটু বাইরে দিতে হবে। আচ্ছা চলেন, যা ভেবেছিলাম মেয়েটাকে একটু কোলে করে যাব, কিন্তু এই রিক্সাটার জন্য সেটা আর হয়ে উঠলো না। কিছু পথ আসতে কয়েকটা লোক এসে রিক্সাটা ঘিরে ধরলো। রিক্সাটা ঘিরে ধরলো। রাস্তা পুরো ফাঁকা, আশেপাশে একটা লোকজনও নেই। রাতের রাস্তা ফাঁকা তো হওয়ারই কথা। এই সুযোগটা নিয়ে ওরা আমাদের আটকে রেখেছে। একটা লোক কোমর থেকে ছুরি বের করে আমাদের সামনে ধরে বলল, ওই তোদের কাছে কি আছে সব দে, নয়তো এই ছুরি দিয়ে এক টান দিয়ে চলে যাব। ওই আমাদের হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি কর বলছি। এমন সময় তানিয়া ওর পিস্তলটা ওদের সামনে ধরল। সবার মুখ ভয়ে শুকিয়ে গেল। তখন তানিয়া বলল, হাত থেকে ওটা ফেল বলছি, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। তোরা জানিস আমি কে? এই থানার নতুন এসপি। বেশি চালাকি করলে না,
সব কয়টারে জেলে পুড়িয়ে দেব। এমন সময় কেউ একজন তানিয়ার হাত থেকে পিস্তলটা ফেলে দিল। পিস্তলটা ফেলে দিয়ে ছেলে তানিয়ার দিকে হাত বাড়ালো। আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, সোজা ছেলেটাকে লাথি মেরে নিচে ফেলে দিলাম। পেছন থেকে একজন আমার মাথায় আঘাত করার জন্য লাঠি ওঠালো। আমি ওর হাত থেকে লাঠিটা নিয়েই এলোমেলোভাবে মার শুরু করলাম। এক পর্যায়ে একজন ছুরি দিয়ে আমার হাতে আঘাত করে দৌড়ে পালালো সবাই। আমি তানিয়ার কাছে আসলাম, তখন তানিয়া বলল, তোমার হাত থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। ওটা ব্যাপার না, একটু পরেই ঠিক হয়ে যাবে। ব্যাপার না বললেই হলো, হাতটা এদিকে দাও। থাক না। চুপ, তুমি আর একটাও কথা বলবে না। তানিয়া ওর ওড়নাটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিল। দেখলাম তানিয়া ওড়না পেঁচিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে। ওর চোখে দু এক ফোঁটা পানি আমার উপরে পড়ল। আমি বললাম, ওই হাত কাটলো আমার আর কাঁদছো তুমি? ওটা তুমি বুঝবে না, কেন ওদের সাথে মারামারি করতে গেলে? ওরা তোমার গায়ে হাত দিবে আর আমি চুপ করে বসে থাকবো? আমার জন্য কেন তুমি তোমার নিজের জীবন ঝুঁকিয়ে ফেলবে? আর যদি তোমার কিছু একটা হয়ে যেত? বলেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করতে শুরু করলো। আমি আমার হাত দিয়ে মেয়েটার দু চোখের পানি মুছে দিতে দিতে বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না, এখন বাসায় যেতে হবে, চলো। আমি তানিয়াকে ওর বাসার সামনে রেখে এসে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, এমন সময় আব্বু আমাকে ডাক দিল। আমি সামনে যেতেই আব্বু বলল, শাকের, এদিকে আয়। জি আব্বু বলো। তুই পড়াশোনার পাশাপাশি একটা চাকরি খুঁজছিলি না? হ্যাঁ তো। আমার পুরানো এক বন্ধুর ছেলের কাছে তোর কথা বলেছি, কালকে ওর অফিসে তোকে যেতে বলেছে। ওখানে গেলে তোর চাকরি হয়ে যাবে। এখন ঘুমাতে যা। ঠিক আছে আব্বু। আমি ঘুমাতে চলে গেলাম, তবে কিছুতেই চোখে ঘুম আসছে না। অনেক সময় পর চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা করে চলে গেলাম আব্বুর বন্ধুর ছেলের সাথে দেখা করার জন্য। জানি না চাকরিটা হবে কিনা, তবে যখন আব্বু বলেছে তখন তো দেখা করতেই হবে। অফিসে ঢুকে একটু সামনে এগিয়ে যেতে পাশ থেকে একটা মেয়ে বলল, এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি আপনাদের ম্যানেজারের সাথে একটু দেখা করতে চাই। আপনি দাঁড়ান, আমি স্যারকে ফোন দিয়ে বলতেছি আপনার কথা। মেয়েটা ওর সামনে থেকে টেলিফোনটা হাতে নিয়ে ফোন করলো। কিছু সময় রিং হওয়ার পর মেয়েটা বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। ঠিক আছে, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, স্যার আপনাকে ভিতরে যেতে বলল। আমি আরো সামনে এগিয়ে গেলাম। ম্যানেজারের রুমের সামনে গিয়ে দরজাটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। দেখি ম্যানেজারের চেয়ারে আমার বন্ধু শাওন বসে আছে। শাওনও তো আমাকে দেখে হা হয়ে গেছে। কিরে দোস্ত, তুই এখানে? আসলে বাবা আমাকে পাঠিয়েছিল। ও তাই বল। আচ্ছা শোন, তোর চাকরিটা হয়ে গেছে, কাল থেকে চাকরিতে জয়েন করতে পারিস। থ্যাঙ্কস দোস্ত। আরে এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই, চল তোকে এখন সবার সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে চল। সবার সাথে পরিচিত হয়ে বাসায় চলে আসলাম। যাক, একদিক থেকে ভালোই হলো, পড়াশোনার পাশাপাশি একটা চাকরিও পেয়ে গেলাম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমরা সাধারণত পাড়ার টং দোকানের সামনে বসে আড্ডা দেই। সকলে মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার মজাটাই অন্যরকম, যেটা হয়তো অন্য কোথাও নেই। সেখানে যেতে আমার এক বন্ধু বলল, দোস্ত, মেয়েটা তো তোর উপর পুরাই ফিদা হয়ে গেছে। আরে সেরকম কিছু না। মাম্মা, আমাদের কাছে চাপা দিয়ে লাভ নাই। আমাদের টিট কই? টিট দিবি না? কিসের ট্রিট? কিছু টিট মানে? তুই প্রেম করবি আর আমরা টিট পাবো না, সেটা তো হবে না। দেব অন্য একদিন। ঠিক আছে, মনে থাকে যেন। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। আমি বাসার পথে পা বাড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে টানতেছি, এমন সময় তানিয়া রাগী লোক নিয়ে আমার সামনে এসে পথ আটকে দাঁড়ালো। সামনে দাঁড়িয়েই মুখ থেকে সিগারেটটা ফেলে দিল। আমি তো হ্যাং হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম। আর কখনো সিগারেট খাবে না। কেন? সিগারেট খেলে কি সমস্যা? তোমারে খাইতে মানা করছি, খাবে না পাস। আর তোমার ফোনটা দাও তো। কেন, কি করবা? মাটিতে ঢিল মেরে ভাঙবো, দাও। রাগটা তোমার ফোনের উপরই দেখাও। তুমি ফোনটা দিবে? ভয়ে ভয়ে ফোনটা ওর হাতে দিলাম। আল্লাহ জানে কি করবে। যদি সত্যি সত্যি ফোনটা মাটিতে ঢিল মারে তবে তো আমার সব শেষ। আল্লাহ, তুমি আমার ফোনটা রক্ষা করো।
তানিয়া কিছু সময় চাপাচাপি করে ফোনটা আমার হাতে দিয়ে চলে গেল। আমিও সেখান থেকে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসতে আম্মু প্লেটে খাবার বেড়ে দিল। রাতে সবাই একসাথে খেতে বসেছি। তখন আব্বু বলল, শাকিল, শুনলাম তুই নাকি কাল মারামারি করছিস। কথাটা শুনে আমি বিষম খেলাম। আম্মু পানির গ্লাসটা সামনে এগিয়ে দিল। আমি পানি খেতে খেতে বললাম, কই আব্বু, কখন? আমি তো কোথাও মারামারি করিনি। ঠিক আছে, এরকম রিপোর্ট যেন দ্বিতীয়বার আর না শুনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি তানিয়া নাম দিয়ে সেভ করা। প্রথমবার ফোনটা ধরতে ধরতে কেটে গেল। দ্বিতীয়বার আবার ফোন আসলে আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছো? এত সুন্দর করে নামটা সেভ করে রেখেছো, না চিনি কিভাবে? কি করো এখন? এই তো মাত্র খাওয়া দাওয়া করে এসে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি কি করো? আমি বিছানায় শুয়ে আছি। বেশ কিছু সময় কথা বলার পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা করে অফিসে চলে গেলাম। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। কয়েকদিন পর আমি অফিসের একটা ফাইল নিয়ে শাওনের রুমে ঢুকলাম। ও রুমে ঢুকতে আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম। দেখলাম তানিয়া সামনের রুমে বসে ওর সাথে হেসে হেসে কথা বলছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আমি কি ভেতরে আসতে পারি? আয়। দোস্ত, এই ফাইলটাই একটু সাইন কর। ঠিক আছে, এদিকে দে। আমি ফাইলটা শাওনের দিকে এগিয়ে দিলাম। তানিয়া আমাকে এভাবে এখানে দেখবে সেটা তো ও কল্পনাও করেনি। তানিয়া আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ফাইলটা সাইন করে শাওন বলল, দোস্ত, ওকে চিনতে পারছিস? না তো। ও আমার ছোট বোন তানিয়া। কিন্তু আমি তো জানতাম ওর নাম তিশা। হ্যাঁ, ওর পুরো নাম তানিয়া জান্নাত তিশা। বাবার মৃত্যুর পর পুলিশের চাকরিটা ওই পেয়েছে। বর্তমানে এই থানায় রয়েছে। ও তাই বল। হুম। আমি ফাইলটা নিয়ে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। তানিয়া তাহলে শাওনের ছোট বোন। শুনেছি বড় ভাই নাকি প্রেমিক প্রেমিকার মাঝে ভিলেন হয়ে দাঁড়ায়। এর মানে কি ভিলেনটা শাওন নিজেই? অফিস থেকে বেরিয়ে বাসার দিকে হাঁটছি। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। কিছু সময় পর বৃষ্টি নামবে হয়তো। দক্ষিণ দিক থেকে শীতল হাওয়া বইছে। দেখতে দেখতে আকাশের বুক চিরে বৃষ্টি নামতে শুরু করলো। যে যার মতো করে ছাতা নিয়ে হাঁটছে, আর আমি মাথায় হাত দিয়ে হেঁটে চলেছি। এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার মাথায় ছাতা ধরেছে। পাশে তাকিয়ে দেখি তানিয়া ছাতা হাতে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি এখানে? কেন? অন্য কাউকে অ্যাকসেপ্ট করেছিলে বুঝি? না, আসলে তোমাকে এখানে এভাবে পাবো সেটা আশা করিনি। তুমি তো অনেক ভিজে গেছো, তোমার তো ঠান্ডা লেগে যাবে। এটা কিছু না, বাসায় গিয়ে জামা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালো। তানিয়া ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। এদিকে ছাতাটা বাতাসে উড়ে চলে গেল। দুজনেই তো ভিজে একাকার হয়ে গেলাম। কোনো ক্রমে একটা চায়ের দোকানে উঠলাম। তখন তানিয়া বলল, চা খাবে? এখন? হুম। বৃষ্টির মাঝে চা হলে খারাপ হয় না। মামা, 2 কাপ দুধ চা দেন তো। চাওয়ালা মামা দুজনের 2 কাপ চা দিল। বৃষ্টির মাঝে চা খাওয়ার মজাটাই অন্যরকম। বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি এসে টিনের উপর পড়ে ঝনঝন শব্দ করছে, যা শুনতে বেশ লাগছে। কিন্তু চা শেষ হতে হতে বৃষ্টিটা থেমে গেল। বৃষ্টি থামতে আমরা যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতে আম্মু এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতে আমি ভেতরে ঢুকলাম। তোর গা তো পুরো ভিজে গেছে দেখছি। আম্মু। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নে। ওকে। অফিসে বসে কম্পিউটারে কাজ করছি। এমন সময় অফিসের একজন কর্মচারী আসলো আমার রুমে। এসে বলল, স্যার আপনাকে ডাকছে। কেন? সেটা তো জানি না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আমি শাওনের রুমের দিকে গেলাম। রুমে যেতে যেতে শাওন আমাকে বসতে বলল। আমি বসতেই শাওন বলল, দোস্ত, আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য বল? আম্মু কাল আমার জন্য পাত্রী দেখতে যাবে, তোকে আমার হাতে যেতে হবে। প্লিজ না করিস না। ওকে। পরের দিন শাওনের পরিবারের সাথে ওর জন্য পাত্রী দেখতে গেলাম। সাথে শাওনও আছে, তবে ও একটু নার্ভাস ফিল করছে মনে হয়। সেখানে গিয়ে বসার কিছু সময় পর পাত্রীকে নিয়ে আসা হলো ইয়া বড় একটা ঘোমটা দিয়ে। মুখ থেকে ঘোমটাটা সারাতেই আমি হ্যাং হয়ে গেলাম, কারণ পাত্রীটা ছিল আমার এক্স গার্লফ্রেন্ড। ওর নাম নেহা। কলেজ লাইফে ওর সাথে পরিচয়। একটা সময় ছিল যখন একজন আরেকজনকে ছাড়া একটা মুহূর্ত চলাও কঠিন হয়ে যেত, আর এখন সব নিয়তির খেলা।
নেহা আমাকে দেখে হতবাক হয়ে গিয়েছে। ওকে এভাবে দেখবো তা একটাবার কল্পনাও করিনি। সবাই শাওন আর নেহাকে একা কথা বলতে বলল, কিন্তু শাওন একা যেতে সাহস পাচ্ছে না। শাওন ধীরে শব্দ করে আমাকে বলল, দোস্ত আমি একা যেতে পারবো না, তুই আমার সাথে একটু চল না, তুই থাকলে একটু সাহস পাবো, চল দোস্ত প্লিজ। শাওন এক প্রকার জোর করে আমাকে নিয়ে আসলো। শাওন আমাকে দরজার সামনে রেখে ভেতরে চলে গেল। ভেতরে যেতেই নেহা বলল, উনি আপনার সাথে আসছে কেন? সমস্যা নেই, ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড বলে কি সব জায়গায় নিয়ে আসতে হবে নাকি? আরে তুমি ভুল বুঝতেছো। আমি সেখান থেকে ছাদে চলে আসলাম। কথাগুলো কেন জানি আমার বুকের মাঝে কাটার মতো বিঁধে গেল। ওর মুখে এমন কথা শুনবো তা কখনো ভাবিনি। ছাদের দেওয়ালে হাত দিয়ে ওই দূর আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। পিছনে ঘুরে তাকিয়ে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? না এমনি। কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আমার কেন জানি মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। আরে না। আচ্ছা, আম্মু নিচে ডাকছে, আসো। চলো। নিচে কি জানতে পারলাম সবার নাকি নেহাকে খুব পছন্দ হয়েছে। শাওন আমাকে বলল ওর নাকি নেহাকে খুব পছন্দ হয়েছে। সামনে শুক্রবার ওদের বিয়েটা ফাইনাল হয়ে গেল। আমি সেখান থেকে গাড়ির সামনে আসলাম। গাড়ির সামনে এসে পকেট থেকে একটা সিগারেট বের করে আনমনে টেনে চলেছি। আর ভাবছি আজ শাওনের জায়গায় আমি থাকতাম, কিন্তু নিয়তির কি খেলা, সবকিছু একদম উলট পালট হয়ে গেল। এমন সময় তানিয়া এসে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে মাটিতে ফেলে দিল। সিগারেটটা ফেলে দিলে কেন? এইসব আজে বাজে জিনিস খাও কেন? আর কখনো সিগারেট খাবে না। কেন? আমি বলেছি তাই। তোমার কথা আমি কেন শুনবো? শুনতে হবে না, যাও। আচ্ছা সিগারেট আর খাবো না, এবার তো একটু হাসো। তানিয়া একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। আজ শাওনের বিয়ে। বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চারপাশ লাইটের আলোয় ঝলমল করছে। তানিয়া নীল রঙের একটা শাড়ি পরে আছে। ওকে নীল শাড়িতে যা লাগছে না, মনে হচ্ছে যেন আকাশ থেকে নীল পরি নিচে নেমে এসেছে। মেয়েটা সিঁড়িতে দাঁড়িয়ে পা উঁচু করে উপরে হাত দিয়ে দেওয়া ফুল লাগাচ্ছে। উপরে হাত দেওয়ার ফলে ওর শাড়িটা কোমর থেকে একটু উপরে উঠে গিয়েছে। আমি গিয়ে কোমরে হাত রাখতেই মেয়েটা শিউরিয়ে উঠল। আমি ওকে দেওয়ালের সাথে আটকে ধরলাম। তখন তানিয়া বলল, কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না। ছাড়ো বলছি, আমি কিন্তু চিৎকার করব। তাই করো চিৎকার। ছাড়ো প্লিজ। ছাড়বো বলে তো ধরিনি। ভাইয়া। কথাটা শুনে আমি মেয়েটাকে ছেড়ে দিলাম। মেয়েটাও দৌড়ে পালালো। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। তার মানে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়েছে। কি আর করার, আমিও সেখান থেকে চলে আসলাম। বিকালে বাসার সকলে নেহাদের বাড়িতে গেলাম। সেখানে যেতে বর সহকারে আমাদের গেটে আটকে দেওয়া হলো। গেটের ঝামেলা মিটিয়ে ভেতরে আসলাম। ভেতরে এসে কিছু সময় বসার পর একটা পিচ্চি এসে বলল, ভাইয়া আপনাকে দূরে নেহা আপু ডাকছি। কেন বলো তো? সেটা তো জানি না, আপু জাস্ট আপনাকে নিয়ে যেতে বললো। আচ্ছা চলো। মেয়েটা আমাকে বাড়ির আঙিনায় একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো। দূরে তাকিয়ে দেখি নেহা দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে গিয়ে বললাম, কি বলবে বলো। কেমন আছো? অনেক ভালো। আমি কেমন আছি জানতে চাইবে না? তুমি তো অনেক ভালোই আছো, তাই না? প্রতি রাতে কারো কথা ভেবে যদি বালিশ ভিজিয়ে ফেলার মানে ভালো থাকা হয়, তবে আমি ভালোই আছি। তুমি সেই আগের মতো রয়েই গেলে, কখনো বুঝলে না আমায়। এখানে আমাদের এভাবে দেখলে লোকে খারাপ ভাববে। চলো পালিয়ে যাই। সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? আমি শাওনকে ঠকাতে পারবো না। আর তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি। কথাটা বলে পিছনে ঘুরে তাকালাম চলে আসার জন্য, কিন্তু পিছনে থ হয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ পিছনে তাকিয়ে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। পিছনে তাকাতে তানিয়া চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে তানিয়ার হাতটা আটকে ধরলাম। তানিয়া দাঁড়িয়ে গেল। ওর হাতটা ধরতে মেয়েটা আচমকা হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, আমার হাত ছাড়ো, তুমি আমাকে স্পর্শ করবে না। তানিয়া আমার কথাটা শোনো। কি বলবে তুমি? যা দেখা তা তো দেখেই নিয়েছি। শোনো, নেহার সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। দুজনেরই পথ এখন ভিন্ন। তানিয়া কিছু বলছে না, শুধু এক স্থানে দাঁড়িয়ে আছে। এমন সময় নেহা বলল, হ্যাঁ
হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমাদের দুজনের পথ এখন ভিন্ন। প্রকৃতি চাইনি আমরা দুজন এক হয়ে থাকি। তোমার ভাগ্য অনেক ভালো যে ওর মতো একজনই পেয়েছো। আমি দোয়া করি তোমরা অনেক সুখে থেকো। বলেই নেহা সেখান থেকে চলে গেল। তানিয়া রাগী একটা লুক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? সরি, ভুল হয়ে গিয়েছে। কান ধরো। একটু সামনে আসো ধরি। আমার না, তোমার কান ধরো। আমার পাঠকদের সামনে আমাকে কান ধরতে হবে? ধরো। আমি পারবো না। তুমি ধরবে না আমি চলে যাব? আচ্ছা দাঁড়া, ধরছি। কান দুটো ধরে সেখানে দাঁড়িয়ে রইলাম। তানিয়া এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো। আমি কান ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরতে যাচ্ছি, এমন সময় তানিয়া শব্দ করে বলল, ওই একদম কান ছাড়বে না, এটাই তোমার শাস্তি। কি আর করার, আমি কান ধরে সেখানে রোবটের মতো দাঁড়িয়ে রইলাম। বিয়ের ঝামেলা শেষ করে কনেকে নিয়ে বাসায় চলে আসলাম। তানিয়াদের বাসায় এসে সব বন্ধুরা মিলে একসাথে লুডো খেলছি। বেশ কিছু সময় পর শাওন বলল, দোস্ত, আমাকে এখন যেতে হবে। বাসর করে তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। বইয়ের জন্য আর তো হইতেছে না দেখছি। এখন না, একটু পর যেতে দিব। থাক, ওরে যেতে দে। আচ্ছা যা, তবে বাসর ঘরে বিড়ালটা ঠিক মতো মানিস কিন্তু। সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। বলে শাওন সেখান থেকে চলে গেল। আমরা আর কিছু সময় আড্ডা দেওয়ার পর রুমে চলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে তানিয়া চা নিয়ে এসে জানালার পর্দাটা সরিয়ে দিল। জানালার পর্দাটা সরাতে সূর্যের আলো এসে চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। তানিয়া চায়ের কাপটা টেবিলে রেখে চলে যাচ্ছে, এমন সময় আমি ওর হাতটা টান দিয়ে ওকে আমার বুকের উপর ফেলে দিলাম। তানিয়া নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। এখন কোথায় পালাবে? এই ছাড়ো, দরজা খোলা আছে, কেউ এসে যাবে। তাহলে একটা লিপ কিস করো, কিস করলে ছেড়ে দিব। পারবো না কিস করতে। ঠিক আছে, তাহলে এভাবেই থাকো। না, ছেড়ে দাও প্লিজ। কিস করলেই ছেড়ে দিব, কথা দিলাম। জাস্ট একটা কিন্তু। ওকে। তানিয়া কিস করার নাম করে আমার ঠোঁটে একটা কামড়ের দাগ এঁকে দিয়ে পালিয়ে গেল। কি শয়তান মেয়ে রে বাবা, কিস করার বাহানা করে ঠোঁটে কামড় দিয়ে চলে গেল। আগে জানলে ছাড়তামই না ওকে। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতে দেখলাম আমার সব বন্ধুরা আমাকে ছাড়াই খেতে বসে গিয়েছে। আমি গিয়ে বসতে তানিয়া আমার জন্য প্লেটে খাবার দিল। আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে ছাদে আসলাম। ছাদে আসতে দেখি শাওন নেহাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। আমি ওদের দেখে ছাদ থেকে চলে আসছি। তখন শাওন আমাকে ডাক দিল। শাকিল শোন। ছাদ থেকে চলে যাচ্ছিস কেন? তোদের মাঝে আমি তাকে কি করব? সমস্যা নেই, আয়। আমি ছাদে গিয়ে বসলাম। নিজেকে ওদের দুজনের মাঝে কাচের দেওয়ালের মতো লাগছে। আমি পকেট থেকে ফোনটা বের করে চাপাচাপি করছি। তখন শাওন বলল, জানিস মেয়েটা তো জেদি না, আমার হাতে না খাওয়ালে নাকি খাবিয়ে না। একটা মুচকি হাসি দিয়ে আবার ফোনের দিকে মন দিলাম। দেখতে দেখতে সবাই ছাদে চলে আসলো। বিকেলে ছাদের একটা কোণে আমি তানিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর তানিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তানিয়া বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? না রে পাগলি, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? এভাবে সারা জীবন আমায় আগলিয়ে রাখবে তো? রাখবো। এমন সময় ছাদে কারো আসার আওয়াজ পেলাম। একটু দূরে তাকিয়ে দেখি শাওন আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমরা শাওনকে দেখে দুজনই উঠে দাঁড়ালাম। শাওন সোজা এসে আমার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। এই জন্যই তোরে আমি আপন করে নিয়েছিলাম। শাওন, আমার কথাটা তো শোন। কি বলবি তুই? আরে তোরে তো আমি আমার বুকের এই মাঝখানটায় জায়গা দিয়েছিলাম, আর তুই কি না, ছি, আর কখনো আমার সামনে আসবি না। তুই আমার বাসা থেকে বের হয়ে যায় এখনই, তোর এই মুখ আর যেন আমি না দেখি। একবার তানিয়ার দিকে তাকালাম। তানিয়া চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আরও কি বা বলবে, কোনো কিছু বলার ভাষা যে ওর নেই। মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম। এই ভয়টা আমি আজ থেকে 10 বছর আগেই পেয়েছিলাম, যার ফলে তখন তানিয়াকে কিছু বলতে পারিনি। আমি কখনো চাইনি এগুলোর জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। রেল লাইনের পথ বেয়ে হাঁটছি আর কথাগুলো ভাবছি। বিকেলে বাসায় আসতে আম্মু বলল, কিরে আজকে চলে আসলি যে? ভালো লাগছিল না, তাই চলে আসলাম।
তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আম্মু, আমার ক্ষুধা নেই, তোমরা খেয়ে নাও। ক্ষুধা নেই মানে? শাওন আমাকে অনেক যত্ন খাইয়েছে, বারবার বলছিলাম আর খেতে পারবো না, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। কি ব্যাপার, তোর চোখে পানি কেন? ও কিছু না, পোকা পড়েছিল হয়তো। আচ্ছা, রুমে যা এখন। আমি রুমে চলে আসলাম। আম্মু সন্দেহ করবে বিধায় আম্মুকে মিথ্যা কথা বললাম। কথাগুলো বলতে বলতে অজান্তেই দু চোখের কোণে পানি চলে এসেছে। রুমে এসে ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা অন করতে দেখলাম নেহা বেশ কয়েকটা ফোন করেছে। নেহার এতগুলো কল দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম। আমি নেহাকে ফোন করলাম। 2-3 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো। হ্যালো নেহা। তোমার ফোন বন্ধ ছিল কেন? সে কখন থেকে তোমাকে ফোন করছি। কোথায় তুমি এখন? তাড়াতাড়ি হসপিটালে আসো। কেন, কি হয়েছে? তানিয়া ব্লেড দিয়ে নিজের হাতে রকেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কি বলছো সব? হ্যাঁ, আমরা এখন হসপিটালে রয়েছি। কথাটা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি বাইকটা বের করে সোজা হাসপাতালে চলে গেলাম। বাইকটা পার্কিং করে লিফটে করে 5 তলায় আসলাম। সেখানে আসতেই দেখি আন্টি বেঞ্চে বসে কাঁদছে, আর নেহা তাকে সান্ত্বনা দিচ্ছে। পাশে শাওন দাঁড়িয়ে আছে। শাওনকে দেখে ওর বলা কথাগুলো মনে পড়ে গেল। আমি সেখান থেকে চলে আসছি। এমন সময় পেছন থেকে কেউ আমার হাতটা আটকে ধরলো। পিছনে তাকিয়ে দেখি শাওন আমার সামনে দাঁড়িয়ে আছে। পিছন ফিরে ঘুরতে শাওন বলল, কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি তোর সামনে থেকে। তানিয়াকে না দেখি চলে যাবি? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত তোদের ভালোবাসার জয় হলো। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। তানিয়া তোর জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। তোদের ভালোবাসার কাছে আজ আমি হেরে গেলাম। তানিয়া তোকে ছাড়া বাঁচবে না। আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তুই আমাকে মাফ করে দে। আরে কি করছিস তুই? আয় বুকে আয়। শাওন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাদের দুজনকে আবার একত্র দেখে নেহা এবং তানিয়ার মা দুজনে অনেক খুশি হয়েছে। শাওনের এমন অবস্থা দেখে দু চোখের কোণে পানি চলে আসলো। তবে এটা দুঃখের কান্না না, এটা হলো সুখের কান্না। কিছু সময় পর আমি বললাম, তানিয়া এখন কেমন আছে? ও এখন একটু সুস্থ। যা ভেতরে যা। ওই কি করছো? তোমার এখন রেস্ট নেওয়া দরকার, তুমি শুয়ে থাকো। যদি তোমায় না পাই তবে জীবনে রেখে লাভ কি? আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত তবে আমি কি নিয়ে থাকতাম? আর কখনো এসব করবে না বলে মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। এর মাঝে আব্বু আম্মু সহ সকলে রুমে চলে আসলো। আমাদের এমন অবস্থা দেখে সবাই মিষ্টি মিষ্টি করে হাসতে লাগলো। আমি লজ্জায় তানিয়াকে ছেড়ে দিলাম। কোনো ক্রমে আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রুমে আসবো। এমন সময় আমার এক বন্ধু বলল, দোস্ত, মনে আছে আমরা কি শপথ নিয়েছিলাম? বাসর রাতে বউ পিটাবো, যেন বউ আমাদের উপর কোনো প্রকার কথা বলতে না পারে। তার বলতে আমি সেই জন্য আগেই রুমে লাঠি আর দড়ি লুকিয়ে রেখে এসেছি। আচ্ছা, যা এখন। আমি বাসর ঘরের দিকে পা বাড়ালাম। অনেকজনকে দেখে আসছি, তারা বইয়ের উপর কথা বলতে পারে না, তার জন্য আমাদের এই প্ল্যান। বাসর রাতে বউ পিটামো, কি মজাটাই না হবে। রুমের সামনে এসে দরজাটা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। দরজাটা খুলতে দেখি তানিয়া এক হাতে দড়ি আর অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তানিয়া কি আগে থেকেই আমাদের প্ল্যান জানতে পেরেছে নাকি? এবার আমার কি হবে? মেয়েটার সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমার হাতে লাঠি কেন? আমার ইচ্ছে ছিল অপরাধীদের যেভাবে পিটাই সেভাবে আমি বাসর ঘরে আমার বরকে পিটামো। কি বলছো সব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেই ইচ্ছাটাই এখন পূরণ করব। বলে তানিয়ার দরজাটা লাগিয়ে দিল। দরজাটা লাগাতেই ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। তবে এটা বিড়াল মারার ভূমিকম্প না, এটা হলো বাসর ঘরে বরকে পিটানোর ভূমিকম্প।